আমার ফ্যামিলিটা ছিল খুবই দুর্বল। ছোটকাল থেকেই অভাব অনটনে বড় হয়েছি। ছোটকাল থেকেই দুঃখ কী জিনিস, কষ্ট কী জিনিস, অভাব কী জিনিস তা প্রেস করে বড় হইছি। যদিও আমার বাবা একজন রিক্সা চালক, আমার মা একজন গৃহিণী। তার পরবর্তীতে আমার বাবা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে আমাকে পড়াশোনা করিয়েছে। আমি যেমন দেখতে সুন্দর ঠিক তেমন আমার চুলগুলো অনেক লম্বা ছিল, ঠিক তেমন আমার হাইট ছিল। আমি দেখতে শুনতে অনেক সুন্দর একটা মেয়ে ছিলাম। যখন আমি পড়তে যাইতাম ঠিক তখন আমাকে অনেক রকমভাবে অনেক ছেলে প্রপোজ করতো, অনেকে অনেক রকমভাবে পছন্দ করতো, কিন্তু আমি কখনো কোনো দিন অ্যাকসেপ্ট করিনি। এবং আমি আমার মায়ের সাথে সব সময় ফ্রি ছিলাম। আমার মাকে আমি সব সময় এই কথাগুলো বলতাম। আমার মা বলতো, দেখ আমরা অসহায়, আমাদের কেউ নাই, তোর বাবা রিক্সা চালক, যদি একটা অঘটন তুই ঘটাই ফেলিস সেই ক্ষেত্রে আমাদের আর কিছুই করণীয় থাকবে না। যাই হোক, পরিবারের মুখের দিকে তাকিয়ে আমি আর কোনো কিছুই করলাম না। আমার পরিবার আমাকে যা বলতো আমি তাই করতাম। আমাকে পড়াশোনা করাচ্ছে, এটাই তো আমার জন্য অনেক। তার পরবর্তীতে আমার জন্য একটা সম্বন্ধ নিয়ে আসে একটা লোক। তার পরবর্তীতে আমার বাবার অনেক পছন্দ হয়ে গিয়েছে ছেলেকে এবং আমাকে বিয়ে দিয়ে দিল। আমারও বিয়েটা হয়ে গেল আর আমিও দুঃখের সাগরে ভাসতে শুরু করলাম। কে জানতো বিয়ের পর যদি হাজব্যান্ড অনেক খারাপ হয় তাহলে তো একটা মেয়ের জীবনে গজব নেমে আসে, সেটা তো আর আমি জানতাম না। যাই হোক, আমার পরিবার তো আমাকে অনেক কষ্ট করে লালন পালন করে বিয়ে দিচ্ছে। বিয়ে দেওয়ার পর আমার শাশুড়ি একটু লুবি টাইপের ছিল। আমার শাশুড়ি আমাকে সব সময় কথা শোনাইতো, বলতো এই জিনিস নিয়ে আয়, ওই জিনিস নিয়ে আয়, এটা কর ওইটা কর, বিভিন্ন রকমভাবে বিভিন্ন কথা শোনাইতো। কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কোনো কথাই কানে দিতাম না। একটা কথাই বলতাম, শাশুড়ি অনেক কথাই বলবে, তাই বলে কি আমি শাশুড়ির কথায় কথায় আমি কথা বলবো? না, এরকমটা মোটেই না। আমাকে বিয়ে দেওয়ার পর ওই ফ্যামিলিতে ছিল আমি এবং আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি এবং আমার একটা নন্নাস। আমার নন্নাসের বিয়ে হয়নি। আমার নন্নাস বিয়ে কখনো কোনো দিন করবেও না, মনেও হয় না। আমার নন্নাসের বয়স প্রায় 50 বছর হয়ে গিয়েছে। সে তার ইয়াং বয়সে থাকতে প্রেম করেছিল, প্রেম করার পর ছ্যাঁকা খেয়েছে। ছ্যাঁকা খাওয়ার পর সে আর কোনো দিন কোনো ছেলের দিকে তাকায়নি। যদিও তার পার্সোনাল লাইফের সম্বন্ধে আমি কিছুই বলবো না। যাই হোক, এভাবেই আমার দিনগুলো যাচ্ছে। আমার শাশুড়ি আমাকে অনেক কথা শুনাইতো। পরিবারের মাঝে আমি সব কাজকর্ম করতাম, তারপরে আমি কারো মন পেতাম না। আমার শ্বশুরমশাই মারা গিয়েছে এবং আমার হাজব্যান্ড ছিল গাড়ির কন্ট্রাক্টর। আমার হাজব্যান্ড সব সময় আমাকে বাসায় এসে গালিগালাজ করতো, এটা সেটা অনেক রকমভাবে অনেক ভুল ধরতো। তার পরবর্তীতে আমি কোনো কথাই বলতাম না। আমার মনের মাঝে একটা ভয় ছিল, আমি যদি এখানে তর্ক করি, ঝগড়া হয়, তার পরবর্তীতে যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয়, তারপর আমার আর থাকার মতো কোনো স্থান থাকবে না। কারণ বাবার বাড়িতে যখন যাব তখন আমার বাবারা তো নিজেরাই খাইতে অনেক কষ্ট হয়, আমাকে আর কি খাওয়াবে, এগুলো চিন্তা ভাবনা করে আমি ধৈর্য ধরে চুপ থাকতাম। কিন্তু কে জানতো লাস্ট পর্যন্ত আমার ভাত এভাবেই উঠে যাবে। তার পরবর্তীতে আমি প্রেগনেন্ট হচ্ছি না। আমার শাশুড়ি, আমার নন্নাস, আমার হাজব্যান্ড অনেক কথা শুনাইতো, আমি চুপ করে থাকতাম। একটা পর্যায়ে আমার মা আমাকে হসপিটালে নিয়ে গিয়েছে আমার শ্বশুর বাড়ি থেকে। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার ওষুধ দিছে। ওষুধ দেওয়ার পর আল্লাহর রহমতে আমি প্রেগনেন্ট হলাম। প্রেগনেন্ট হওয়ার পর আমার শাশুড়ি অনেক খুশি ছিল। প্রায় 2 মাস গিয়েছে, আমি কিন্তু বাসার সব কাজকর্ম করি। 2 মাস যাওয়ার পর আমি আর কোনো কাজকর্ম করতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়, একবারে বমির মধ্যেই থাকতাম আমি। আমার শাশুড়ি তো আমার কোনো কষ্টই বুঝতো না। ইভেন সে বলতো, আমরাও একসময় প্রেগনেন্ট হয়েছি, আমাদেরও বাচ্চা কাচ্চা হয়েছে, তোর আলাদা হবে না, এই কথা বলে অনেক কথা শুনাইতো। যাই হোক, আমি কোনো কথাই বলতাম না, আমি সবসময় কাজকর্ম করতাম। দেখতে দেখতে আমার বাচ্চার বয়সটাও প্রায় 9 মাস হয়ে গিয়েছে। 9 মাসের সময় আমার অনেক পেটে ব্যথা উঠছে, আমার অনেক ব্লিডিং হচ্ছে। আমি আমার হাজব্যান্ডকে বললাম, হাজব্যান্ড আমাকে একটু দয়া মায়া দেখিয়ে আমাকে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডক্টর আমাকে অনেক পরীক্ষা নিরীক্ষা দিয়েছে। দেওয়ার পর আমি পরীক্ষা করার পর ডক্টর বলল, আপনাদের বাচ্চা তো পেটের মধ্যে মারা গিয়েছে, আপনাদের বাচ্চার আম্মু মনে হয় অনেক কাজকর্ম করেছে, ঠিক এই কারণেই বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে। আমি ডক্টরের কথা শোনার পর বুঝতে পারলাম আমি যে পেটের মধ্যে অনেক চাপ দিয়ে দিয়ে কাজ করেছি, ঠিক ওই কাজের কারণেই আমার পেটের মধ্যে এফেক্ট পড়েছিল। যাই হোক, অপারেশন করে আমার বাচ্চাটাকে বের করছে। বের করার পর আমি অনেক অনেক বেশি অসুস্থ, আমার শরীরে রক্ত দেওয়া লাগবে। যাই হোক, আমার শরীরে রক্তও দিয়েছে। প্রায় আমি 6 দিন পর্যন্ত হসপিটালে ছিলাম। এরপর আমি আমার শ্বশুর বাড়িতেই গেলাম। যাওয়ার পর আমার শাশুড়ি আমাকে অনেক কথা শুনাইছে, আমি নাকি অলক্ষী মেয়ে, আমি নাকি এই মেয়ে, আমি নাকি সেই মেয়ে, আমি নাকি বাচ্চা পেটে নিয়েও নষ্ট করে ফেলছি, আমি নাকি ইচ্ছা করে নষ্ট করছি। আমাকে অনেক রকমভাবে অনেক কথাই শুনাইতো। শাশুড়ির কথা একটুও কান দিতাম না। কিন্তু কে জানতো আমার হাজবেন্ডটাও লাস্ট পর্যন্ত এরকম খারাপ হয়ে যাবে। আমার হাজব্যান্ড পুরাদমে খারাপ হয়ে গিয়েছে। যখন আমার বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে ঠিক তখন থেকে আমার হাজব্যান্ড অন্য মেয়েদের সাথে কথা বলতো, অন্য মেয়েদের সাথে রুম ডেট করতো, অন্য মেয়েদের সাথে সব কিছু করতো। এক কথায় সে অবৈধ সম্পর্কে জড়িত ছিল।
এবং দিন শেষে সে বাসায় এসে আমাকে অনেক মারধর করতো, বাট আমি কিছুই বলতাম না, সবই সহ্য করে নিচ্ছিলাম। একটা পর্যায়ে আমি আবারও প্রেগনেন্ট হই। প্রেগনেন্ট হওয়ার পর সেম কাহিনী হয়েছে। কাহিনী হওয়ার পর আমি ডিসিশন নিয়েছি আমি আমার বাবার বাড়িতে চলে যাব। যাই হোক, প্রেগনেন্ট অবস্থায় আমি আমার বাবার বাড়িতে চলে গিয়েছি। প্রায় তখন 7 মাস চলতেছিল, প্রায় 8 মাস 9 মাসের সময় আমার আবারও পেটে ব্যথা উঠছে। পেটে ব্যথা ওঠার পর আমার মা আমাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর আমার হাজব্যান্ডকে কল করার পর আমার হাজব্যান্ড বলে, আপনাদের বিকাশ নাম্বার দেন, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, আমি ব্যস্ত আছি। যাই হোক, টাকা পাঠিয়ে দিয়েছে। টাকা পাঠিয়ে দেওয়ার পর আমাকে সিজার করেছে। সিজার করার পর আমার একটা মেয়ে সন্তান হয়েছে। মেয়ে সন্তান হওয়ার পর আমার হাজব্যান্ডকে যখন এই খবরটা দিয়েছে, তখন আমার হাজব্যান্ড বলতেছে, মেয়ে হয়েছে তো আমাকে খবর দিচ্ছেন কেন? আমি এই মেয়ে দেখতে যাব না, এই মেয়ে আমার না। অনেক রকমভাবে অনেক কথা বলছে। যাই হোক, আমার মা তখন আমাকে কিছুই বলে নাই, কারণ আমি তখন অনেক বেশি অসুস্থ, ঠিক এই কারণেই। যাই হোক, আমি হসপিটালের 4 দিন পর্যন্ত ছিলাম। এরপর আমি আমার বাবার বাড়িতেই আসলাম। বাবার বাড়িতে আসার পর আমার শাশুড়ি আমাকে দেখতে আসলো না এবং আমার হাজব্যান্ডও আমাকে দেখতে আসলো না। এভাবেই আমার দিনগুলো যাচ্ছে। যাই হোক, আমার বাচ্চা হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছে। হঠাৎ অসুস্থ হওয়ার পর আমার মেয়েটা মারা যায়। মারা যাওয়ার পর আমার হাজব্যান্ডকে আমি কল করে বলার পরে আমার হাজব্যান্ড এসে আমার মেয়েটাকে মাটি দিয়ে যায়। তারপরে আমাকে একটাবার বললো না তুমি কেমন আছো, এই কথাটা একটা বারের মতো বললো না। এরপর 1 মাস চলে যায়। 1 মাস যাওয়ার পর আমি আবারও যাওয়ার জন্য একটু প্রিপারেশন নেই আমার হাজব্যান্ডের বাসায়। তার একটি কারণ আমার বাবার বাড়িতে থাকলে আমি তেমন একটা খাইতেও পারছি না, কারণ আমার বাবা একজন রিক্সা চালক, আর আমাকে কি খাওয়াবে সেই কথা চিন্তাভাবনা করে আমি যাব, এরকম একটা প্রিপারেশন নিয়েছিলাম। ঠিক তখন আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়ার পর আমি একটা কথাই বলেছি, আমাকে ডিভোর্স দেওয়ার কারণ তুমি বলে যাও। সে একটা কথাই বলে, আমি তোমার থেকে একজন ভালো একটা মেয়ে পাইছি, ঠিক এই কারণেই আমি তোমাকে ছেড়ে দিচ্ছি এবং আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি এবং আমি কালকে বিয়ে করছি। এই কথা বলে সে কলটা কেটে দেয় এবং আমি অনেক কান্নাকাটি করি। এর পরবর্তীতে আমি ফেসবুকে ছবি দেখলাম সে আসলেই বিয়ে করছে, তার ওয়াইফকে নিয়ে সে ছবি আপলোড করেছে। এটা দেখার পর আমার মন চাইছে আমি গলায় ফাঁসি দিয়ে মরে যাই, কিন্তু না, আমি বেঁচে আছি জিন্দা লাশের মতো। ঠিক এভাবেই আমার দিনগুলো কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আসলে একটা কথাই বুঝলাম, যার জীবনে কষ্ট বেশি তার জীবনে আসলেই অনেক বেশি কষ্ট, তার জীবনে আসলে সুখ নেই। এবং আমি আমার বাবার বাড়িতে এখন থাকি, মানুষের বাসায় বাসায় কাজ করি এবং আমি বাসায় রান্নাবান্নার কাজ করি, আমার মাও মানুষের বাসায় বাসায় কাজ করে। ঠিক এভাবেই আমাদের পরিবারটা যাচ্ছে। শ্বশুরবাড়িতে অনেক থাকতে চেয়েছিলাম, অনেক কষ্ট সহ্য করতে চেয়েছিলাম, কিন্তু আমার ভাত সেখানে কপালে ছিল না। ঠিক এই কারণেই মনে হয় আমার ডিভোর্সটা হয়ে গেল। এটাই হলো আমার জীবনের ছোট্ট একটি স্টোরি। আমি সুস্মিতা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আমার সামনের দিনগুলো ভালোভাবে কাটাতে পারি। আল্লাহ হাফেজ।